শুনছেন অজানা সত্যের 131 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজ আবারও চলে এলাম একটি ভৌতিক এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা বড্ড স্পেশাল একটি এপিসোড, কারণ আজকের এপিসোডের ঘটনাগুলো খুবই জমজমাট, খুবই ইউনিক এবং খুবই ভয়ের। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি মায়ের পেটে জিনের সন্তান থাকবার ঘটনা। এরকম ঘটনা আমাদের অজানা সত্যে আগে একবার শোনানো হয়েছে, তবে এই ঘটনাটি অন্য স্বাদের এবং অনেক ভয়ের। অনেক কিছু জানতে পারবেন এই ঘটনা থেকে, তাই অবশ্যই ঘটনাটিকে একদম শেষ অবধি শুনবেন। যে দ্বিতীয় ঘটনাটি বিষয়ে কথা বলবো, ঘটনাটি ক্যালিফোর্নিয়ার একটি হন্টেড হোস্টেলের ঘটনা। দুটোই খুবই জমজমাট ঘটনা, তাই সকলের কাছে রিকোয়েস্ট করব আজকের এপিসোডটিকে একদম শেষ অবধি শুনবেন। এবং এখনো পর্যন্ত যারা আজকের এপিসোডটিকে লাইক করেননি, অবশ্যই লাইক করবেন। কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারি এবং তারা যাতে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে। আগেও বলেছি, এবারও বলছি, অনেক নতুন কাজ শুরু করব, যেই কাজটা অজানা সত্যকে আরও একটা নেক্সট লেভেলের বানিয়ে দেবে। তবে তার জন্য আপনাদের সহযোগিতার খুবই দরকার। তাই সকলের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এপিসোডটিকে একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলে আজকের এপিসোডটি শুনতে পারেন এবং আমাদের অজানা সত্যের সঙ্গে যুক্ত হতে পারেন। শুরু করছে আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদের রোহিত ভাই, অর্থাৎ রোহিত রাহা। এর আগেও রোহিত ভাই অনেক ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে এবং তার ঘটনা প্রতিবারই অনেক অসাধারণ এবং অনেক ভালো লেগেছে শ্রোতাদের। আজ সে আরও একটি ঘটনা পাঠিয়েছে, তো সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সকলের রোহিত ভাই। এই ঘটনাটি 2024 সালের পাঠানো আমার প্রথম ঘটনা। আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ঘটনাটি খুবই ভয়ের এবং হাড় হিম করে দেওয়ার মতো একটি ঘটনা। আজকের ঘটনায় আমার মায়ের এক বহু পুরনো বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। ঘটনাটি খুবই ভয়ের, তাই কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করলাম। তার আগে জানিয়ে রাখি, এই ঘটনাটি আমি আমার মায়ের বান্ধবীর মুখে শুনেছি এবং খুব বিশেষ কারণে আমি সেই বান্ধবী এবং যার সঙ্গে ঘটনাটি ঘটেছে সেই দুইজনের নাম উল্লেখ করতে পারলাম না। ঘটনাটি তাহলে আমি যেভাবে শুনেছি সেইভাবেই শুরু করলাম। আমি এবং আমার বান্ধবী দুজনে একই স্কুলে পড়তাম এবং একই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছি। আমার বান্ধবীর বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে আমার বান্ধবীর বাবা তাকে আর পড়াতে পারে না। তার বাবা সিদ্ধান্ত নেয় তার মেয়ের বিয়ে দিয়ে দেবে। তো যেমন ভাবা তেমন কাজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটি ভালো লগ্ন দেখে তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দেন। তার স্বামী বাইরের দেশের এক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি মাসে মাসে বাড়ি আসতেন, বাড়ি এসে 2-3 দিন থাকতেন, তারপর আবার নিজের ব্যবসার জন্য বিদেশে চলে যেতেন। প্রতি বছর তিনি এরকমই করতেন এবং তার বাবা এবং মায়ের সঙ্গে দেখা করতেন প্রতি মাসে। তার স্বামী বিয়ের জন্য 1 মাস ব্যবসা বন্ধ রেখে বাড়িতে আসেন এবং বিয়ে সম্পূর্ণ করেন। সম্পূর্ণ করার পর সেই 1 মাস বউয়ের সঙ্গে কাটিয়ে তিনি আবার ব্যবসার জন্য বাইরের দেশে চলে যান। প্রতিবারের মতোই পরের মাসেও আবার আসেন 2 থেকে 3 দিনের জন্য।
আবার বিদেশে বেরিয়ে যান। এই রকম টানা 2 বছর চলে। তারপর স্বামীর খুব দরকারি কাজ থাকার কারণে 1 মাস তিনি বাড়িতে আসতে পারেননি। এইদিকে স্ত্রীর সঙ্গে সেই মাস থেকেই শুরু হয় এক আজব ঘটনা। তিনি যেই দিন রাত্রে ঘুমাতে যেতেন সেই দিন ঘুমাতেন নাইটি অথবা নাইট ড্রেস পরে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতেন তার গায়ে কোনো রকম বস্ত্র নেই, অর্থাৎ তিনি পুরো উলঙ্গ অবস্থায় বিছানা ছেড়ে উঠতেন। তিনি নিজেকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যান এবং ভাবেন, আমি তো কালকে বস্ত্র পরে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠে আমার গায়ে কোনো রকম বস্ত্র নেই। এটা ভাবতে ভাবতে তিনি তার পাশে রাখা বস্ত্রগুলো পরে ফেলেন। তারপর সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে তিনি নিজের কাজ সম্পন্ন করেন। তারপর প্রায় 1 ঘন্টা মতো তার স্বামীর সঙ্গে তিনি ফোনে কথা বলেন। তার আগে জানিয়ে রাখি, আগেকার সময়ে ফোনের অত ব্যবহার ছিল না। শুধুমাত্র যারা খুব ধনী ছিলেন তাদের কাছেই একটি কিপ্যাড ফোন থাকত। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কথা সম্পূর্ণ করার পর তিনি রাত্রিবেলা ডিনার করতে চান এবং খাওয়া সম্পূর্ণ করে আবার ঘুমাতে আসেন। তিনি ঘুমানোর পর বস্ত্র পরেই ঘুমান, কিন্তু যখন সকাল হয় তখন তার গায়ে একটিও বস্ত্র থাকে না। তিনি ঘুম থেকে ওঠেন পুরোপুরি উলঙ্গ অবস্থায়। এরকমটা প্রায় 1 সপ্তাহ মতো চলে। তারপর শুরু হয় আরও একটা অসুবিধা। তারপর সে আজব আজব স্বপ্ন দেখতে থাকে, যে স্বপ্নে তিনি দেখতেন সে এবং তার স্বামীর জায়গায় অন্য আরেকটি পুরুষ তার পাশে এসে ঘুমায় এবং একটি স্বামী ও স্ত্রীর মধ্যে যা কিছু হয় তাদের মধ্যেও সেই সমস্ত জিনিস হয়। এই সমস্ত দেখে প্রায় 3-4 দিন পর হঠাৎ তার একদিন বমি হয় এবং বমি অন্যান্য সাধারণ মানুষের মতো বমি নয়। বমি থেকে কালো কালো কি যেন বের হতো, যেন কারোর মাথার চুল। সে ঘন ঘন বমি করত এবং প্রতিবারের বমিতে ওই রকমই 4-5টা চুল পাওয়া যেত। এই সমস্ত কিছু হওয়ার পর তারা একটি নামকরণ ডাক্তারের কাছে যান, কিন্তু সেখানে গিয়ে ডাক্তারের কথা মতো ওষুধ খেয়েও তার কোনো সুফল পাওয়া যায় না। এরপর তার পাশের বাড়ির এক কাকিমা তাকে বলে, আমি এক ওঝাকে চিনি যিনি ভূত ধরেন। এই বলতেই সেই ওঝাটির ঠিকানা নেন। সে এবং তার শাশুড়ি দুজনে মিলে ওঝাটির কাছে যান। তার সঙ্গে সমস্ত রকম কথাবার্তা বলার পর ওঝা উত্তর দেয়, তুমি যাও, আমি কাল আসছি। এই কথাটি ওঝা বলার পর সে এবং তার শাশুড়ি বাড়ি চলে আসে এবং রাতে ঘুমানোর সময় সেই একই অবস্থায় সকালবেলা ঘুম থেকে ওঠে সেই স্ত্রী, অর্থাৎ উলঙ্গ অবস্থাতেই তিনি ঘুম থেকে ওঠেন। পরের দিন ওঝা সকাল সকাল আসেন এবং এসে তার বাড়ির চারিদিকে একটু বড় করে চুন দিয়ে ঘেরাও করে দেন এবং ঘরের ভেতরের মেঝেতে কিছু সর্ষের দানা দিয়ে একটি গোল আকৃতি করেন এবং তার মাঝে একটি আসন রাখেন এবং রেখে তার হাতে একটি পাউডার জাতীয় জিনিস নিয়ে মন্ত্র পড়তে থাকেন। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আমার বান্ধবীর পেটে অজস্র ব্যথা শুরু হয় এবং তারপর সেই ওঝা তাকে একটি জল দেয় এবং বলে এই জলটিকে পান করতে। এরপর ওঝা বলেন, যখন প্রস্রাব পাবে তখন প্রস্রাবটি একটি পাত্রে সংগ্রহ করবে, তারপর সেই নিজের প্রস্রাব তোমাকে নিজেই পান করতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। এটি বলার সঙ্গে সঙ্গে ওঝা তাকে সেই জলটি দেয় এবং আমার বান্ধবী সেই জলটিকে পান করে। জল পান করার প্রায় 1.25 ঘন্টা পর তার প্রস্রাব পায় এবং সে তার প্রস্রাব একটি পাত্রে সংগ্রহ করে এবং সেই প্রস্রাবটিকে পান করে।
তারপর আমার বান্ধবী এবং শাশুড়ি দুজনেই ওঝাকে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছিল। তখন ওঝা বলেন, ওর পেটে একটা জিনের সন্তান জন্মগ্রহণ করছিল। এখন ভয়ের কোনো কারণ নেই, সব সমস্যা ঠিক হয়ে গেছে। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই শুনিও। এবং আমার একটি আশা, অজানা সত্য ইউটিউব চ্যানেলটি আরও এগিয়ে যাক। খুবই ডিস্টার্বিং একটি ঘটনা। একজন মায়ের পেটে জিনের সন্তান এবং ওঝার কথা অনুযায়ী নিজের প্রস্রাব নিজেকেই পান করতে হবে, তবে এই সমস্যার সমাধান। আমি ঘটনার শুরুতেই বলেছিলাম এই ঘটনা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। তো কারোর পেটে যদি জিনের সন্তান জন্মগ্রহণ করে, সে যদি নিজের প্রস্রাব পান করে, তাহলে কি সত্যিই সমস্যার সমাধান হয় নাকি সবই মিথ্যে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছ থেকে জানতে চাই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ঘটনাটি মিস না করে। তাদের ওপিনিয়নটাও তারা যেন কমেন্টে লিখে জানায়। চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি ঘটনা পাঠাতে চান, আপনারা আমাকে মেইল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে আপনার ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমরা ফেসবুকেও রয়েছি অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্স ওপেন করলে ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলে যাব দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজর্ষিদা, আমি এলি। এখন একজন NRI PALO অল্টো ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। আমি 2015 সালে চান্স পাই IIT-তে এবং সেখানেই একটি হোস্টেল থাকি। হোস্টেল কম ভবন বলা চলে। সেই ভবনের নামটা আমি মেনশন করলাম না। আমার রুম নাম্বার ছিল 25 এবং আমার সঙ্গে আরও একজন থাকত, যার নাম ছিল তাপস। সেও আমার মতো বাঙালি ছিল, কিন্তু সে মুম্বাইতে থাকত। আর আমি হলাম খাঁটি বাঙালি, আমার বাড়ি উড়িষ্যাতে। আমরা যেদিন হোস্টেলে উঠি, সেই হোস্টেলের প্রথম দিনেই সব কলেজের সিনিয়র দাদারা এসে আমাদের সঙ্গে পরিচয় করে এবং চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং আমাদের সঙ্গে কলেজ বিষয় অনেক কিছু শেয়ার করে। তখন সিনিয়র দাদারা সবার কাছ থেকে সবার হোস্টেলের রুম নাম্বারগুলো জিজ্ঞেস করে। আমরা যখন আমাদের রুম নাম্বারটা বলি, তখন সিনিয়র দাদারা কেমন যেন চমকে যায়। দাদারা বেশি কিছু বলে না, শুধু আমাদেরকে ভালো থাকার কথা বলে। আমরা তখন ব্যাপারটাকে বেশি সিরিয়াস নিয়ে নিই। এই নিয়ে প্রায় 3 মাস কেটে যায়। সব কিছু তখন ঠিকঠাক চলছিল। তারপর থেকেই ঘটতে থাকে আসল ঘটনা। আমরা লক্ষ্য করি আমাদের রুমে কিছু অদ্ভুত জিনিস ঘটছে। প্রায় সময় আমাদের রুমের জলের বোতল থেকে আপনা আপনি জল শেষ হয়ে যেত। অনেক জিনিসপত্র হারিয়ে যেত। ভীষণ আশ্চর্য ব্যাপার যে আমাদের ইলেকট্রিক জিনিসগুলো বা আমাদের ইলেকট্রিক সরঞ্জামগুলো প্রায় খারাপ হতে থাকত। আমাদের তখন স্মার্টফোন ছিল না, কিপ্যাড ফোন ইউজ করতাম। কিন্তু প্রায়শই 2 থেকে 3 ঘন্টার উপর আমাদেরকে চার্জ দিতে হতো। যখন আমি কলেজের ভবনে উঠি, তখন আমি এবং অলোক দুজনকেই আমাদের পরিবারের লোকেরা নতুন ল্যাপটপ কিনে দেয়। কিন্তু ভবনে ওঠার 3 মাস পর প্রায় আমাদের ল্যাপটপও খারাপ হয়ে গেছিল। আমাদের ল্যাপটপটা ওয়ারেন্টির মধ্যেই ছিল, তবে বিশ্বাস করবা না দাদা, 7 থেকে 8 দিন পর পরই আমাদের ল্যাপটপ খারাপ হয়ে যেত। টেকনিশিয়ানরা এসে আমাদের ল্যাপটপ রিপেয়ারিং করত, বিভিন্ন পার্টস বদল করত। এমনকি ল্যাপটপের টেকনিশিয়ানরাও আমাদেরকে বলতো, তোমরা নিজেরাই কিছু খারাপ করে দাওনি তো? আমরা তখন টেকনিশিয়ানকে বলতাম যে কেন,
আমরা কেন খারাপ করতে যাব? তখন উনি উত্তর দিতেন, তোমাদের ল্যাপটপ যেইভাবে খারাপ হয়ে রয়েছে সেইভাবে কোনো সাধারণ লোক খারাপ করতে পারে না। তোমরা তো নিজেই আইআইটি নিয়ে পড়ছো, টেকনোলজি সম্পর্কে তোমাদের ভালোই ধারণা, তাহলে এইভাবে খারাপ করছো কি করে? এইবার আরও একটি কথা বলি। আমার তখন একটি গার্লফ্রেন্ড হয়েছিল, তার নাম ছিল তামান্না। এখন সে আমার স্ত্রী। আমার যে রুমমেট ছিল তাপস, তারও একজন গার্লফ্রেন্ড হয়েছিল, তার নাম ছিল রিচা। সেও এখন তাপসের স্ত্রী এবং তাদের একটি ছোট ছেলেও রয়েছে। আমাদের কলেজে গার্লস হোস্টেল থেকে বয়েজ হোস্টেলে যাওয়া আসা অ্যালাউ ছিল শুধুমাত্র পড়াশুনোর পারপাসের জন্য। আসলে তখনকার দিনে আজকালকার বাচ্চাদের মতো এত খারাপ ভাবনা ছিল না। তামান্না ছিল মারোয়ারি আর রিচা ছিল জৈন। তারা দুজনেই ভেজিটেরিয়ান ছিল, কিন্তু যখনই তারা আমাদের রুমে আসতো তখনই তারা আমাদের কাছে আবদার করত ননভেজ খাবে বলে। সাধারণত তাদের চিকেন খেতে বেশি ইচ্ছে করত। আমরা ব্যাপারটা অতটা নোটিস করিনি, তবে রিচা এবং তামান্না যখনই আমাদের রুমে আসতো, অর্থাৎ আমরা চারজন যখনই একসঙ্গে হতাম, তখন আমাদের ফিজিক্যাল কিছু চাহিদা হতো। তামান্না আমাকে আর রিচা তাপসকে ইন্টিমেট হওয়ার ইশারা দিত। আমরা এক সময় নিজেদের ভেতরে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। তারপর আমরা দৈহিক মিলন ঘটিয়েছিলাম। তামান্না আর রিচা ওরা ধীরে ধীরে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ান হয়ে যায়। আমরাও আস্তে আস্তে এইসব খারাপ কাজে লিপ্ত হতে থাকি। এই রকম করে করে আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খুবই খারাপ হয়। আমি 10তে 91%, 12-এ 93.5%, জেইই অ্যাডভান্সে <1500 র্যাঙ্ক করেছিলাম এবং তাপস 10তে 96%, 12-এ 92% এবং তাপস জেইই অ্যাডভান্সে <1300 র্যাঙ্ক করেছিল। তাপস এবং আমি যেই দুইজন একসময় ভালো রেজাল্ট করেছিলাম, আমরা দুজনই 3টে সাবজেক্টে ফেল করি। তামান্না আর রিচাও 2টো করে সাবজেক্টে ব্যাক পায়। এটা যেন আমাদের ডিপার্টমেন্টের সবথেকে আশ্চর্য ঘটনা। আমাদের ফ্যাকাল্টি আমাদেরকে বলে বোঝায় যে পরের সেমিস্টার থেকে ভালো করে পড়াশুনো করতে। এবার থেকেই শুরু হয় আসল ঘটনা। আমরা এরপর প্রায় ক্লাস যাওয়া বন্ধ করে দিই। আমি এবং তাপস দুজনে মিলে একটা টাইম ফিক্স করি যে এই সময়টায় আমরা নিজেদের গার্লফ্রেন্ডকে রুমে নিয়ে আসব। এইরকম করে চলতে থাকে 2 থেকে 3 মাস। আমরা তখন যেন কেমন হয়ে গেছিলাম, মন্দিরে যাওয়াই বন্ধ হয়ে গেছিল। আমরা ভুলেই গেছিলাম ঠাকুর কি জিনিস। আমাদের রাত্রিবেলা খুবই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসত। কেউ যেন আমাদেরকে সুইসাইড করতে বাধ্য করছে। অনেকবার তাপস এবং আমি তো দুজনে মিলে এমন এমন কথা বলেছি যে আমাদের রেজাল্ট খারাপ হলে আমরা সুইসাইড অ্যাটেন্ড করব। এই সব নিয়েও আলোচনা হয়ে গেছে। এবার তামান্নার বাবা ভীষণ পূজা পার্বণ পছন্দ করতেন এবং বিশ্বাসও করতেন। তামান্নাকে দেখে ওর বাবার যেন একটা সন্দেহ হয়। তার বাবা মা তাকে জোর করে বাড়ি নিয়ে যায় এবং একজন পণ্ডিতের কাছে নিয়ে যায়। তখন পণ্ডিতজি বলেন, তুমি কাকে নিয়ে এসেছো? এ তোমাদের মেয়ে নয়। তারপর পণ্ডিত মশাই মন্ত্র পড়েন এবং প্রশ্ন করেন। আমি জানি না তামান্না কি উত্তর দিয়েছিল, তবে এরপরে আমাকে এবং তাপসকে সঙ্গে আমাদের দুজনের বাড়ির লোকেদেরকেও ডেকে আনা হয়। এমনকি রিচা এবং রিচার মা বাবাকেও ডাকা হয়। এরপর তামান্নার বাবা সবাইকে এক জায়গায় জড়ো করে সেই পণ্ডিতের কাছে নিয়ে যান এবং পণ্ডিতজি যেটা বলেন সেটা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। পণ্ডিত মশাই বলেন, আমাদের 4 জনের মধ্যে 4টে অতৃপ্ত আত্মা মাঝে মধ্যেই আমাদের শরীরে প্রবেশ করে। তারাই নাকি আমাদেরকে দিয়ে এই সব নিজেদের কাজকর্ম করায়। তবে আমাদের কোনো কিছুই মনে থাকে না। এরপর যথারীতি পুজো করে সব কিছু ঠিক করা হয় এবং পণ্ডিতজি বলেন আমরা যেন আর ওই রুম নম্বর 25-এ না যাই। আমরা যেন ওই রুমটা চেঞ্জ করে অন্য আরেকটি রুম নিয়ে নিই। এরপর পণ্ডিত মশাই এটাও বলেন ওই খারাপ আত্মাগুলো নাকি আমাদের রুমেই বাস করত। এরপর আমাদের সবার বাড়ির লোক
আমার এবং তাপসের সঙ্গে তামান্না এবং রিচার বিয়ে দিয়ে দেয়, যার কারণে খুবই অল্প বয়সে আমাদের বিয়ে হয়। এরপর একদিন কলেজের একজন সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে আমরা ওই রুমের ঘটনা জানতে পারি। তারপর আমরা যেটা শুনি সেটা শুনে আমাদের লোম খাড়া হয়ে যায়। আমরা শুনি সেই রুমে নাকি এর আগেও 2 ছেলে থাকতো। সেই 2 ছেলেকেও এই রুমে থাকতে অ্যালার্ট করা হয়। একটা ছেলের নাম ছিল রাহুল এবং আরেকটা ছেলের নাম ছিল শুভম। তারাও তখন নতুন কলেজে এসেছে। তাদেরও 2 গার্লফ্রেন্ড হয়, আফিয়া এবং ইলা। 2 ছেলে হিন্দু, তবে 2 মেয়েই মুসলিম ছিল। ওই 25 নম্বর রুমে তারাও নিজেদের মধ্যে বিভিন্ন কুকর্ম করে এবং একদিন তাদের পরীক্ষার সময় সব সাবজেক্টে 4 জনই ব্যাক পায় এবং তারা ডিপ্রেশনে চলে যায়। এর মধ্যে নাকি 2 মেয়ে অর্থাৎ আফিয়া এবং ইলহা দুজনেই নাকি তখন প্রেগনেন্ট হয়ে যায়। এই খবরটা কলেজে প্রায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। ইলহার আরেক নাম ছিল বিপতি। বিপতি ভীষণ ভয় পায়। এরপর আফিয়া এবং বিপতি দুজনে মিলেই পুরো কলেজে সবাইকে জানিয়ে দেয় এই কাজ রাহুল এবং শুভম করেছে। এরপর কলেজ থেকে 4 জনকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়। এরপর হঠাৎ খবর আসে সেই 4 জনই নাকি সুইসাইড করেছে। তারপর থেকে নাকি ওই রুমটা হন্টেড। এর আগে যাদেরকে থাকতে দেওয়া হয়েছিল তারাও ওই রুমে বেশি দিন থাকতে পারেনি এবং তাদেরও রেজাল্ট খারাপ হয়েছিল এবং তারাও বাজে কাজে যুক্ত হয়ে গেছিল। এই ঘটনা শোনার পরের দিন আমি আর তাপস কলেজ যাই। এবার রুম তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। আমরা ডিপার্টমেন্টের একজন স্যারকে কিছুটা কথা বলি এবং অনুরোধ করি যে আমাদের রুমটা যেন চেঞ্জ করে দেওয়া হয়। 3 দিন পর আমাদের রুমটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তবে সেই 3 দিন আমরা সেই 25 নম্বর রুমেই ছিলাম। আমাদের সাহস হয়নি, তবে আমাদেরকে বাধ্য হয়ে থাকতে হয়েছে। এরপর ওই হোস্টেলে আমাদের সঙ্গে আর কিছু ঘটেনি। তারপর আরও একটা কথা জানতে পারি, তামান্না আর রিচার মধ্যে যেই 2 মেয়ে সুইসাইড করেছিল তাদের আত্মা ভর করেছিল এবং আমার আর তাপসের মধ্যে রাহুল এবং শুভমের অতৃপ্ত আত্মা প্রবেশ করেছিল। এখন আমরা ক্যালিফোর্নিয়াতেই থাকি। তাপস এখন বস্টন MIT-তে PhD করছে। কিছু বিশেষ কারণের জন্য আমি আর আমার বন্ধুর আসল নামটা দিতে পারলাম না। তোমার ভালো লাগলে গল্পটা শুনিও দাদা। অনেকের এই ঘটনাটা সত্যি বলে মনে না হলেও তবে এটি একটি সত্যি ঘটনা। রাজর্ষিদা, এই ঘটনাটা যদি সিলেক্ট হয় আমাকে অবশ্যই মেল করে জানিয়ে দিও। এছাড়াও আমাদের USA-তে অনেক এরকম প্যারানর্মাল ঘটনা আছে যেগুলো আমি তোমাকে পরে পাঠাবো। অসংখ্য পরিমাণে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি সকলের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। শুরু করছি শাউট আউট পর্ব। কমেন্ট করেছেন গীতা গোস্বাম। আমাদের সঙ্গে রয়েছেন অনুভব মাহাতো, অমিত ভট্টাচার্য, মঞ্জু, অমিতা ঠাকুর, সন্ত্রা। কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী, সোমনাথ দাস। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, তানিয়া মল্লিক। আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বোজাল, একে গীতা গোস্বাম। কমেন্ট করেছেন বাবন কুমার, রাজেশ বিশ্বাস, অনুভব মাহাতো, সুদেশনা চ্যাটার্জি। কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, রিম্পা ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আজকের এপিসোডটি আশা করছি ভালো লেগেছে। দেখা হবে 132 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।